সবাই হয়তো জানেন যে গতকালকে লন্ডনে বাংলাদেশ সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সেখানে গিয়েছিলেন এবং সেখানে তিনি বাঙালি মানুষের বাঙালি কমিউনিটির তোপের মুখে পড়েছিলেন এবং তার টিমের যে মেম্বার তাদের একজনকে মারধর করা হয়েছে। অন্যদিকে মাহফুজ আলমের গাড়িতে ডিম ছোড়া হয়েছে। এর পরপরই আজকে মাহফুজ আলমের আর এক শাগরেদ নাহিদ ইসলাম, যিনি এনসিপির আহ্বায়ক, তিনি আজকে বোমা ফাটিয়েছেন কিংবা তোলপাড় লাগিয়ে দিয়েছেন এমন একটি তথ্য দিয়ে যে উপদেষ্টাদের মধ্য থেকেই নাকি মাহফুজ আলমকে হত্যার এক ধরনের স্বীকৃতি দেওয়া হচ্ছে কিংবা সম্মতি দেওয়া হচ্ছে। কেন এই কথা বলা হলো, কেন এমন মাহফুজকে ঘিরে এই তোলপাড় শুরু হলো, এসব নিয়ে কথা বলার জন্য, শোনার জন্য, বিশ্লেষণ শোনার জন্য আমার সঙ্গে যুক্ত করেছি লন্ডন থেকে, যুক্তরাজ্য থেকে বিশিষ্ট সাহিত্যিক, লেখক, সাংবাদিক এবং বিশ্লেষক সুজাত মনসুর আমার সঙ্গে যুক্ত হয়েছেন। আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ তৌফিক ভাই। প্রথমবারের মতো আপনার চ্যানেলে আসলাম, আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শক শ্রোতাদের। আপনার চ্যানেল অনেক জনপ্রিয় আমি জানি, সবাইকে জি, আমি যদি একটু, যেহেতু আমি জানি আপনি আজকে খুবই ব্যস্ত, খুব বেশি সময় আপনার নিব না। গতকালকে মাহফুজ আলমকে কেন ডিম ছোড়া হলো আর ওই তার যে টিম মেম্বারকে মারধর করা হলো, রোশান আলী কেন করলেন, আপনি খুব ছোট করে এইটুকু একটু বলে আমরা মূল আলোচনাটা যাব, যদি আপনি একটু জানান সর্বশেষ কি আছে এবং আজকেও কি মাহফুজ আলম কি লন্ডনে কিনা। আমি আসলে তো প্র্যাকটিক্যাল জায়গায় নেই, আমি লন্ডন থেকে 350 মাইল দূরে থাকি, তবে যোগাযোগটা আছে। প্রথমে আমি একটু প্রেক্ষাপটটা বলতে, লন্ডন যুক্তরাজ্য হচ্ছে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার দ্বিতীয় জন্মভূমি, দ্বিতীয় স্বদেশ বলতে পারে। বঙ্গবন্ধুর যোগাযোগটা 55-54 সাল থেকে কিছু মানুষের সাথে ব্যক্তিগতভাবে শুরু হয়েছিল। 1969 বঙ্গবন্ধুর আগরতলা ষড়যন্ত্র মামলার সময় সেই ব্যক্তিরাই নিজস্ব উদ্যোগে একটি ফান্ড গঠন করেছিলেন, সেটা ছিল শেখ মুজিব ডিফেন্স ফান্ড। করে ওনারা উইলিয়াম টমাস এমপি, তখন বলা হতো কুইন কাউন্সিলের উনি ছিলেন, একজন আইনজীবী ছিলেন, তাকে পাঠানো হয়েছিল বঙ্গবন্ধুর পক্ষে লড়ার জন্য। তারপরে বঙ্গবন্ধু আগরতলা মুক্তি পেয়ে অক্টোবরের দিকে 69 বিলাতে আসেন এবং মিটিং করে বলে যান যুক্তরাজ্য আওয়ামী লীগের একটা কমিটি করার জন্য। এবং 70 সালের জানুয়ারিতে কমিটি হয়েছিল। প্রথম সভাপতি হয়েছিল গৌস খান এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন এই মুহূর্তে নামটা এনিওয়ে সুলতান শরীফ। আমাদের প্রিয় নেতা মারা গিয়েছেন, আত্মার শান্তি কামনা করছি। তিনি তো শুরু থেকেই যুক্ত ছিলেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ওই সময় প্রথম ইটালি থেকে লন্ডন এসেছিলেন ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে, ওই সময় এসেছে। তারপরে মুক্তিযুদ্ধ হলো, মুক্তিযুদ্ধের সময় প্রবাসীরা আওয়ামী লীগের নেতৃত্বে যে ভূমিকা রেখেছে আপনার ইতিহাসটা সংখ্যা বলার প্রয়োজন নেই। এরপরে বঙ্গবন্ধু হত্যার পরে প্রথম প্রতিবাদ আওয়ামী লীগের সভাপতি গোস্তার নেতৃত্বে অন্যান্য রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের পক্ষে সবাই যুক্তরাজ্যে করেন এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা এখানে আসেন 1977 সালের শেষের দিকে। এখানে এসে উনি তারপরে এখানে তো থাকেনি। তারপরে বঙ্গবন্ধু কন্যা আসেন, বড় কন্যা আসেন, শেখ হাসিনা 80-র দিকে আসেন এবং ওনার প্রথম জনসভাটা, বঙ্গবন্ধুর কন্যার প্রথম জনসভাটা কিন্তু ছিল লন্ডনে ইয়ার্ক হলে 1980 সালের 16 অগাস্ট। তারপরে 111-এর সময় এইখান থেকেই প্রতিরোধ গড়ে, যখন ওনাকে দেশে যেতে নিষেধাজ্ঞা দিল, এইখান থেকে কিন্তু এক বিরাট টিম ওনার সাথে দেশে গিয়েছিল, আমরা সবাই জানি। এইখান থেকে প্রতিবাদ হয়েছিল। সুতরাং এই জায়গাটা আওয়ামী লীগের জায়গা, এই জায়গাটা বঙ্গবন্ধুর জায়গা, এই জায়গাটা শেখ হাসিনার জায়গা। কিছুদিন কিছু মানুষকে বিভ্রান্ত করে রাখা যায়, কিছু মানুষকে সত্য গোপন করে রাখা যায়, বেশি দিন রাখা যায়। আমরা দেখতেছি 1 বছরের মধ্যে
রাজা ন্যাংটা হয়ে গেছে, এখন রাজা একেবারেই ন্যাংটা, ইউনুস সরকার তো একেবারেই ন্যাংটা হয়ে গেছে। তার কি অবস্থা অবশ্য এত অপেক্ষা করতে সময় লাগবে। সুতরাং এইখানে কিছুদিন আগে ইউনুস সাহেব এসেছিলেন, উনি কোন জায়গায় যাননি, বের হননি, গেলেও প্রটোকলে গিয়েছেন, সেইখানেও সাংবাদিক সেইখানেও একটি মেয়ে ওনাকে এমন প্রশ্ন করেছিল উনি উত্তর দিতে পারেননি। আর এই যে ডাস্টবিন শফিককে তো দৌড়ানি দেওয়া হয়েছিল, সে অল্পের জন্য বেঁচে গেছে, তারপরে লন্ডনের রাস্তায় কোথাও দেখা যায়। সুতরাং মাহফুজ এখানে আসছে, ঘোষণা দিয়ে আসছে লন্ডনে সে ঘুরে যাবে একটা অনির্বাচিত একটা অবৈধ সরকারের উপদেষ্টা হয়ে ঘুরে যাচ্ছে। সুতরাং লন্ডনের এবং খালেদা জিয়াকে পর্যন্ত ডিম মারা হয়েছিল, আমি বলে করা হয়েছিল। সুতরাং শুধু ডিম মারতে হবে, ডিম মারা আরো যদি বেশি হইতো তাহলে ওখানে ডিম খাওয়াই দেওয়া হইতো, ডিম ঢুকাই দেওয়া হইতো লন্ডনে। কিন্তু আমরা 15 আগস্টের পরে কিছুদিন আমরা একটু বেকায়দায় ছিলাম, কারণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল। কিন্তু এখন আমরা ঘুরে দাঁড়িয়েছি এবং 15 তারিখে ট্রাফালগার স্কোয়ার থেকে ডাউন স্ট্রিট পর্যন্ত হবে র্যালি ফর বাংলাদেশ। মুক্তিযুদ্ধের সময় যেভাবে হয়েছিল সেইভাবে র্যালিটা হবে। যে এটা মনে হয় আর একদিন পরেই, এই তো সোমবারে। আচ্ছা, এখন লন্ডনের ঘটনা, কিন্তু এই যে লন্ডনের মাহফুজ আলমকে এই মাহফুজ আলম যেভাবে রোশানলে পড়লেন, এইটার জের ধরে আজকে এনসিপি নেতা যিনি নাহিদ ইসলাম এটি কি বললেন? তিনি বললেন উপদেষ্টাদের মধ্য থেকেই নাকি তাকে হত্যার সম্মতি দেওয়া হয়েছে, তৈরি হয়েছে, এবং তিনি স্ট্যাটাস দিয়ে এটি বললেন। এটা তো বিশাল একটা ঘটনা। তার মানে কি উপদেষ্টা পরিষদের ভিতরেও কি একদম চরমভাবে বিপর্যস্ত অবস্থা? আপনার বিশ্লেষণ কি? বিপর্যস্ত অবস্থা, কারণ একটা জিনিস মনে রাখবেন, যখন মানুষ কিছু পাওয়ার জন্য ষড়যন্ত্র করে, তার লোভ লালসা থাকে, এবার সেটা অর্থের হতে পারে, ক্ষমতার হতে পারে, সেইখানে যদি বেশ কিছু স্টেক হোল্ডার থাকে তাদের মধ্যে দ্বন্দ্বটা হবেই। এখানে আদর্শ বলে কোনো কিছু নেই। আপনি 5 বছর যে জুলাই সন্ত্রাসের পিছনে কোনো আদর্শ ছিল, কোন কর্মসূচি ছিল? এই যে কোটা আন্দোলন থেকে শুরু করে আস্তে আস্তে তারা একটা পর্যায়ে চলে গেল যে সরকার, এবং এইখানে সেনাবাহিনীর সাথে আতাত করে, জাতিসংঘের সাথে ষড়যন্ত্র করে, টোটাল বিষয়টা পরিষ্কার, এখন টোটালি ষড়যন্ত্র করে এরা ক্ষমতায় এসেছে। এখানে স্বার্থের দ্বন্দ্বটা আছে। এখানে অধিক সন্ন্যাসীতে কার্জন নষ্টের কথা আছে না, এখানে বিভিন্ন মতের লোকজন আছে, এখানে আমলারা আছে উপদেষ্টা পরিষদ, এখানে বিএনপির লোকজন আছে, মুক্তিযুদ্ধের পক্ষের লোক আছে, কথা বলতে পারতেছে। আবার জামাতের তো আছেই, তাদেরও ছিল। সুতরাং এইখানে তাদের এখন মূল কথাটা হচ্ছে এই যে দ্বন্দ্বটা। কারণ এই সরকার তো আমি আগে বললাম ল্যাংটা হয়ে গেছে, এই সরকার ভঙ্গুর সরকার, এই সরকার টিকতে পারতেছে না, পারবেও না। তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করতেছে গোপালগঞ্জে বিভিন্ন ভাবে। আর দেখবেন এই যে তাদের মধ্যে দ্বন্দ্বটা তো আছেই। মাহফুজের কথাবার্তা অনেক উপদেষ্টা পছন্দ হয় না। আরেকটা বিষয়, আমাদের সিনিয়র জুনিয়রের বিষয় আছে এখানে। এর একটা জুনিয়র, সেইখানে সে মাতব্বরি যখন পড়েই স্বাভাবিক কারণে কেউ মেনে নিতে পারে, বিভিন্ন আসছে, তবে তার সন্দেহটা একেবারে উড়িয়ে দেওয়া যায়। তবে এইখানে আরেকটা বিষয় আমি বলতে, ইউনুস তো পরিষ্কার সে নিজেরটা ছাড়া কিচ্ছু বোঝে না। তার এখন প্রয়োজন ক্ষমতাকে, তার ব্যক্তিগত ক্ষমতাকে কিভাবে দীর্ঘায়িত করা যায়। সম্পদ তো তার 600 কোটি টাকা মাফ করে নিয়েছে, মামলা করে, তার যা যাবার সে নিয়ে দেশের জন্য তো কিছুই করে নাই। এখন তার প্রথমত হচ্ছে যদি পারি আরো কয়েক বছর ক্ষমতায় থাকতে পারি কিনা, সেটা রাষ্ট্রপতি হিসাবেই হোক। তারেকের সাথে লন্ডন এসে চুক্তি হয়েছে, যেটা এইখানে এই কথাটা হয়েছে বলে আমরা মনে করি, সে রাষ্ট্রপতি থাকতে চায়। প্লাস তাদের সেফ এক্সিট, 3 জন মানুষের সেফ এক্সিট প্রয়োজন, বিশেষ করে 2 জনের। একজনে আমাদের ওয়াকারুজ্জামান, আরেকজন হচ্ছে ইউনুস। সেফ এক্সিট,
এখন তারা দেখতে, প্রথমে তারা মনে করেছিল এনসিপি কে দিয়ে একটা কিংস পার্টি করে, যদি একটা মনে করেছে এদের ইমেজ, যে জুলাই সন্ত্রাসের যে ইমেজ, আমি সন্ত্রাস বলি, জুলাই সন্ত্রাসের ইমেজকে কেন্দ্র করে মনে করেছিল এরা সারা দেশে বোধ একটা রাজনৈতিক সংগঠন করা যাবে, যা ইউনুসকে রক্ষা করবে। ইউনুসের পরামর্শ কিন্তু সংগঠনটা হয়েছে, কিন্তু যেহেতু এরা রাজনীতির আশেপাশে নেই, ষড়যন্ত্রের আশেপাশে সর্বক্ষণিক ছিল, ষড়যন্ত্র করে নবলে পেয়েছে। আসিফ নজরুল ষড়যন্ত্র, সবসময় ষড়যন্ত্রের মধ্যেই ছিল, সে আসলে জামাতের লোক, তো ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে। শুধু রাজনীতির খেলাটা এরা জানে না, রাজনীতি তো সহজ না। বঙ্গবন্ধু সারা জীবনের সাধনা জনগণের তৃণমূল থেকে কষ্ট করে যেভাবে সংগঠনটা করেছেন, উপর থেকে আজ পর্যন্ত কোন কিংস পার্টির অস্তিত্ব বাংলাদেশে কোনো সময় টিকে নাই, টিকতে পারে নাই। কিন্তু এদের যেহেতু রাজনৈতিক অনভিজ্ঞতা, তারা মনে করেছিল এনসিপি কে দিয়ে একটা সেফ এক্সিট করতে পারবে, কিন্তু এনসিপি ফেল করেছে, টোটালি ফেল করছে। সর্বশেষ হচ্ছে ডাকসু তো এনসিপির কোনো অস্তিত্বই শেষ হয়ে গিয়েছে। এখন সুতরাং এই জায়গায় ইউনুস এবং ওয়াকার কিন্তু খালেদের সাথে দেখা করেছিল, আপনার মনে আছে, লন্ডন যাওয়ার আগে। ওয়াকার চাচ্ছে বিএনপি ক্ষমতায় আসে, ইউনুসও চাচ্ছে, কারণ ওনা মনে করতেছে বিএনপি কে দিয়ে সেফ এক্সিট হবে, পাশাপাশি জামাতকে রাখতে চাইতেছে। কারণ এইটি দুটি সংগঠনের সমগ্র দেশব্যাপী তাদের সাংগঠনিক বিএনপির জনসমর্থন আছে, এটা স্বীকার করতেই হবে, এন্টি লিবারেশন ফোর্স তাদের পক্ষে। আর জামাতের সংগঠন, সাংগঠনিক শক্তি অত্যন্ত গভীর এবং অত্যন্ত সুশৃঙ্খল, এটা অস্বীকার হওয়ার কিছু নেই। এদের উপরে যেহেতু কিংস পার্টি ফেল করেছে এনসিপি, সুতরাং এখন ইউনুসকে বাঁচতে হলে এই দুই দলের মধ্যে যে কোনো একজনকে তারা বেছে নিতে চায়। কিন্তু প্রশ্নটা হচ্ছে কাকে পশ্চিমারা চাচ্ছে। ইউনুসের এইখানে একটা সমস্যা আছে। জামাত, সাম্রাজ্যবাদের সবচেয়ে পছন্দের দল হচ্ছে জামাত। জামাতের জন্ম ব্রিটিশ আমলে, ব্রিটিশরা সৃষ্টি করেছিল এই দেশে মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করা হয়েছে তাদের সাথে। মাহফুজ আলমের প্রসঙ্গে আমি আবার একটু ফিরছি, যে নাহিদ ইসলাম যেটা বললেন, এইটা তো এক ধরনের সেন্সিটিভ, একদম হত্যার চেষ্টার একটা অভিযোগ বা প্রশ্রয় দেওয়ার একটা অভিযোগ তিনি তুলেছেন সরকারের বিরুদ্ধে। এখন আপনার কি মনে হয় যে সরকারের দিক থেকে কি তাদের কোনো স্টেটমেন্ট দেওয়া দরকার বা কিছু? নাহিদ কিন্তু অভিযোগ করেছে যে এর আগেও সরকার কোনো স্টেটমেন্ট দেয় নাই মাহফুজ আলমের, এর আগে যখন নাজেহাল হয়েছিলেন। তার মানে কি এনসিপি একেবারেই শেষ হয়ে গেল, মানে সরকারের সঙ্গেও এখন আর এনসিপির কোনো যোগসূত্র থাকছে না? আপনার কাছে তাই মনে হচ্ছে? আমি সেটা মনে এখনো করি না। আমি যদি মনে করি নাহিদকে দিয়ে সরকারি বলাচ্ছে কথাগুলো, আচ্ছা, একটা প্রেক্ষাপট তৈরি করার জন্য, অথবা এমনও হইতে পারে এনসিপি যেভাবে নাই হয়ে যাচ্ছে এই কথা বলে আবার আলোচনায় আসার জন্য, যে আমরা আলোচনা করতেছি গত কিছুদিন যাবো, চাকসু বলেন যে নিয়ে তুলফার চলতেছে, এনসিপি না কথাকে কোন আলোচনা আসছে না, নিউজে আছে। সার্জিসের কোন স্টেটমেন্ট, প্রতিদিন স্টেটমেন্ট দেয় পত্রিকা, জাতীয় পত্রিকাগুলো, আমাদের মিডিয়ারও এত লজ্জা শরমই হয়ে গিয়েছে, এদের ফেসবুক স্ট্যাটাস মেন লিড নিউজ করে। হাসনাতের করতো না, কয়েকদিন যাবৎ কোনো শব্দ পাই নাই, কোনো সাউন্ড পাই নাই, কোনো স্টেটমেন্ট পাই নাই। সেইভাবে এইটা এমনও হতে পারে এই বক্তব্য দিয়ে আবার আলোচনায় আসে। তখন কিন্তু তারা বলেছেন যে 5ই আগস্ট মূলত তারা দাবি করেছেন যে সেনাবাহিনীর এক্স কর্মকর্তা বা কর্মীরাই মূলত এই ঘটনা ঘটিয়েছে। এটি কিন্তু সেনাবাহিনীর ওই পদত্যাগকারী কর্মকর্তা বলেছেন। অনেকে গত 3-4 দিন পর্যন্ত বলার চেষ্টা করছেন যে সেনাবাহিনী এনসিপি কে যেভাবে প্রশ্রয় দিয়েছিল এতদিন, এখন সেই প্রশ্রয়টি প্রত্যাহার করে নিয়েছে সেনাবাহিনী। ফলে এখন আর এনসিপির কোনো পাত্তা নাই, আমরা অন্য কাউকেই দেখছি না। আর এই প্রেক্ষাপটেই কি এখন এনসিপি এবং তারা
ঝুঁকির মুখে পড়লো কিনা, এবং নেপালের ঘটনায় তাদেরকে আরো আতঙ্কিত করলো কিনা? এরা তো ঝুঁকির মধ্যে আছে, এরা কি ঢাকার বাইরে যায়? লন্ডনে তো কিছু ঢাকার বাইরে যায় নাকি এরা? এখন কোন জায়গায় বলেন এরা ধাওয়া খায় না আমার দেশের মধ্যে? এখনো তো সেনাবাহিনীর কারণে টিকে আছে, কিন্তু সেনাবাহিনী যদি আপনি যে কথাটা বললেন আমি একেবারে উড়িয়ে দিতে চাই না। কেন দিতে চাই না? ইতিমধ্যে সেনাবাহিনী প্রচন্ড ভাবে বিতর্কিত হয়ে গিয়েছে। প্রমাণ হয়ে গিয়েছে 5ই আগস্টের সেনাবাহিনী শপথ ভঙ্গ করেছে। 5ই আগস্টে সেই ওয়াকার তার সেনাবাহিনী বেইমানি করেছে। শপথ ভঙ্গ, তার শপথটা কি ছিল? জাতিসংঘ যখন বলছে বুলকার্তোকটা কি এটার নাম, আমি নামও ঠিক মতো বলতে পারি না এটা, যে হ্যাঁ সে ফোন করে বলছে সেনা প্রধানকে বা ইয়েদেরকে যে তোমরা যদি সেনা জনগণের উপরে ইয়ে করো তাহলে তোমাদেরকে শান্তি বাহিনী দিয়ে দেবে না। এইটা তো ভয়টা তো একটাই, সেনা শান্তি বাহিনী, ওইখানে গেলে ভালো রুজি রোজগার হয়। তাইলে গোপালগঞ্জে গুলি করলো কেন? তাইলে এখনো মানুষের উপরে চড়াও হয় কেন? সুতরাং সেনাবাহিনী তো প্রচন্ডভাবে বিতর্কিত হয়ে গেছে। এই সুতরাং সেনাবাহিনীর কিছু কর্মকর্তা তো এর মধ্যে নিয়ে কথা বলছেনি, কারণ এদের কারণে সেনাবাহিনী কেন বিতর্কিত হবে? ওয়াকারের উপর তো প্রেশার আছে, চতুর্দিক থেকে প্রেশার আছে, আন্তর্জাতিক প্রেশার আছে, তার অভ্যন্তরীণ প্রেশার আছে, রাজনৈতিক প্রেশার আছে, অবশ্যই আছে। কারণ সেনাবাহিনীকে তারা এমন পর্যায়ে নিয়ে গেছে মাত্র কয়েকটা লোক। সেনাবাহিনীর ভাবমূর্তি বলে কিছু আছে? সেনাবাহিনীকে নিয়ে লোকজন রাস্তাঘাটে যোগ করে, সেনাবাহিনীকে ব্যঙ্গ করে, সেনাবাহিনীর সাথে তর্ক করে, সেনাবাহিনীকে আমাদের সময় ভাই আপনিও তো রাজনীতি করছেন, আমরা কি সেনাবাহিনী দেখলে আশেপাশে গেছি নাকি? এখন সেনাবাহিনীকে পাত্তা দেয় সুতরাং এইখানে এটা হইতেও পারে, কারণ সেনাবাহিনী অফিসারদের মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষের কেউ নাই, সেনাবাহিনী তেমন তো নয়। কিন্তু সেনাবাহিনী তো আবার তাদেরকে বলেছে এরা বাচ্চা ছেলে, বড় হলে ঠিক হয়ে যাবে, ভুল বুঝতে পারবে। ওই যে আপনি শুনিলেন সেই কবিতা, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দিয়ে দেখাতে নিয়ে যাবো। এইটা তো বলেছে 3 প্রহর, তো এইটা 3 প্রহরের বিল দেখাইতেছে এখন। এই যে নাহিদ যেটা বললো, ওইভাবে হয়তো বলছে যে এরা বুঝতে পারে না, কিন্তু বিতর্কত ভাবে কি বুঝাইতে চাইছে সেটা তো আমরা জানি না। কারণ আমাদের সেনাবাহিনীটা এতই ষড়যন্ত্রে জর্জরিত, আমাদের সেনাবাহিনী, ওদেরকে বোঝা মুশকিল। এই জন্য ওই যে চুরে চুরে মাসতুতো ভাই, ইউনুসের ক্যারেক্টার, ওয়াকারের ক্যারেক্টার সেম। কিন্তু বোঝা যাচ্ছে যে তারা যে বিপদে আছে, তারা কিন্তু বলছে যে আমাদেরও একটা অবস্থা হইতে পারে, মানে সেনাবাহিনী তাদের মাথার উপর থেকে ছায়া বা ছাতা সরিয়ে নিলে যে তাদের গণরোষে পড়তে হবে, নাইদের মতো ওই যে কি বলে মাহফুজ আলমের মতো অবস্থা তারা বলে দিয়েছে। তো আপনার কাছে এখন আরেকটা জিনিস আমি একটু শেষ করব, জানতে চাই যে নেপালের ঘটনার পরে ভারত থেকেও অনেক সাংবাদিকরা বলছেন, বিভিন্ন জায়গা থেকে বলছেন যে বাংলাদেশেও আসলে নেপালের এই যে অলির পরিণতি মুসের জন্য অপেক্ষা করছে খুব দ্রুত সময়ের মধ্যে। আপনার কি মনে হয়? আমি ফেব্রুয়ারির আগ পর্যন্ত বলতে চাচ্ছি না। আমার ধারণা তাদের কথা যারা বলছেন একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ওয়াকার এমনিতেই যেতে হবে, আবার অন্যভাবে যেতে হবে, ইউনুসকে নিয়ে যাবেন অথবা ইউনুসকে ছাড়াই যাবেন, ডিপেন্ড করতেছে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কিনা। আমার ধারণা নির্বাচন হচ্ছে না, যে দেশের যে আইন শৃঙ্খলা সবকিছু মিলে যেভাবে পরিস্থিতি খারাপ হচ্ছে, এই অজুহাতে নির্বাচনটা বন্ধ হয়ে যেতে পারে। ডাকসু এবং জাকসুতে যে ঘটনা ঘটলো, ডাকসুতে ঘটলো, তারপর জাকসু যে 3 দিন লাগলো তার গণনা করতে, 2 জন নির্বাচন, একটি ইউনিভার্সিটি নির্বাচন কমিশন থেকে 2 জন পদত্যাগ করে, এইটা নিয়ে কেন জানি ওই যে শফিক ডাস্টবিন বলেছে ডাকসু নাকি টেস্ট কেস, এরা হয়তো টেস্ট কেস খেলতেছে যদি নির্বাচন না হয়। ইতিমধ্যে আমি কয়েক মাস আগেই বলেছিলাম আমার ব্যক্তিগত ভিডিওতে যে বিএনপি কে বাঁচতে হলে আওয়ামী লীগের কাছে আসতে হবে।
এই যে মেটিকুলাস প্ল্যান, এটা তো আজকের প্ল্যান না, এই যে 111 অনেক, আমি তো মনে করি এটা স্বাধীনতার পর থেকে একটা জামাতের পরিকল্পনা, কিভাবে দেশটাকে তারা নিতে চায়। কিন্তু এই যে মেটিকুলাস প্ল্যান যেটা ইউজ বাই 111 এর পর থেকে কিন্তু দুইটা দলকে শেষ করে বিরাজনীতিকরণের যে রাজনীতি প্রক্রিয়া করতে চায়। আওয়ামী লীগকে করেছে ষড়যন্ত্র করে, সন্ত্রাস করে, বিএনপি কে করতে চায় মাথা হাতিয়ে হাতিয়ে। এই যে জুলাই সনদটা কেন করতেছে না? জুলাই সনদ যদি বিএনপির মতো করে তাইলে বিএনপি কে তারা শেষ করতে পারবে না। আবার তারা জামাতের মতো করতে চাইতে পারতেছে না, এই যে আপনার পিয়ার পদ্ধতি বিএনপির কারণে। এই যে দ্বন্দ্বটা, আজকে যে ডাকসুতে যদি ছাত্রলীগ থাকতো, ডাকসুতে যদি ছাত্রলীগ থাকতো, তাহলে কি আজকে শিবির আসতে পারতো? আজকে কি স্লোগান আমরা যে স্লোগান, ছাত্রলীগ যে স্লোগান দেয় নাই, তারা আজকে তারাই দিতেছে তাদের ভাইয়ার উদ্দেশ্যে। তাদের তো শিবিরের ভাইয়া হচ্ছে আমাদের মিস্টার তারেক আহমেদ। তার দিতেছে কি সাদিক কায়েম বিপি হলো ভাইয়া লন্ডন কি জানে, আজকে বিপি জিতু বিপি হলো দেশ নেতা কি জানে। আজকে এই যে চ্যালেঞ্জটা তারা বিএনপি কে করছে, কিন্তু এখন তো তারা আওয়ামী লীগকে করতেছে। তাইলে লড়াইটা হচ্ছে কোন জায়গায়? বিএনপি এবং জামাতের মধ্যে লড়াইটা। কিন্তু মুক্তিযুদ্ধের, বিএনপি যেমন মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি, জামাত তো যুদ্ধপরায়ণ দল। এই মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, তাদের মধ্যে লড়াইটা হচ্ছে, যুদ্ধটা হচ্ছে। আমি সেইটাই বলেছিলাম, আমি খুব খুশি হচ্ছি। এদের লড়াইটা যত জমবে আমাদের জন্য সুবিধা। তখন উভয় পক্ষে আইসে যে, এবং যদি বিএনপি জিততে চায় নির্বাচনে, যদি বিএনপি ক্ষমতায় আসতে চায়, তাহলে বিএনপিকে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচনে যায়, বিএনপি জিততে পারবে, জিতলে ক্ষমতা পাবে না। বাংলাদেশ অস্থির সময় পার করছে, নানাভাবে অস্থিরতা দৃশ্যমান। দেশটা এখন আর প্রজাতন্ত্রের মধ্যে সীমাবদ্ধ নাই, এটা এখন মব ভায়োলেন্সে অর্থাৎ সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্বারা নিয়ন্ত্রিত একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নয়, চূড়ান্তভাবে ভেঙে পড়েছে। প্রশাসনে এবং গুরুত্বপূর্ণ সরকারি বিভিন্ন অর্গানে অবসরে যাওয়া বহু পূর্বের লোকদের এনে বসিয়ে দেওয়া হয়েছে। রিটায়ার্ড করে বাড়িতে গিয়ে বিভিন্ন পেশায় যুক্ত হওয়া মানুষদের এনে ইউনিফর্ম পরিয়ে পুলিশের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। সচিবালয়ে রিটায়ার্ড হয়ে যাওয়া লোকদের এনে নতুন করে কন্ট্রাক্ট চাকরিতে বসানো হচ্ছে। সাংবিধানিক পদেও একইভাবে যারা বহু আগে অবসর নিয়েছেন তাদেরকে এনে বসানো হচ্ছে। এভাবে বাংলাদেশটাকে একটা রিসেটিং বাটনের মতো প্রক্রিয়া করে নতুন আঙ্গিকে কিছু করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো কিছুতেই কোনো নিয়ন্ত্রণ হচ্ছে না। শাসকরা মনে করছেন তাদের পক্ষে সবকিছু, তাদের অনুকূলে সবকিছু, কিন্তু রিয়ালিটি হচ্ছে কোনো কিছুই তাদেরও নিয়ন্ত্রণে নাই। এই জন্য শাসকদের উপদেষ্টা নামিক পদে অধিষ্ঠিত ব্যক্তিরা নানাভাবে অতৃপ্তি প্রকাশ করছেন। এরকম পরিস্থিতি কখনো দেখেন নাই। দেশের ভিতরে মবের শিকার হচ্ছেন, দেশের বাইরে আসলে মবের শিকার হচ্ছেন। সর্বশেষ অবলম্বনটা ছিল বিচার বিভাগ, যেখানে মানুষের ন্যায় বিচার হতে পারে। সেখানে ফরমান জারি করে বলা হচ্ছে এই সব লোকদের খুনের বিচার হবে না, এই সব লোকরা কোর্টে মামলাই করতে পারবে না, থানায় মামলা করতে পারবে না, এমনভাবে ফরমান জারি করে খুনের দায় থেকে অব্যাহতি দেওয়া, ইনডেমনিটি দেওয়ার মতো ঘটনা ঘটছে। তাহলে মানুষ যাবে কোথায়? তার যে ফান্ডামেন্টাল রাইট, তার যে মৌলিক অধিকার, সেটা বাস্তবায়নের জন্য তার স্কোপ আছে আমাদের সংবিধানের 102 অনুচ্ছেদ অনুসারে হাইকোর্টে শরণাপন্ন হওয়া। কিন্তু সেই হাইকোর্টও মবের দ্বারা নিয়ন্ত্রিত। দেশের প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের একজন ছাড়া সবাইকে রিজাইন করতে বাধ্য করা হয়েছে। কারণ রিজাইন না করলে তাদের উপর হামলা হবে, শারীরিকভাবে আক্রান্ত হবেন, তাদের বাড়ি আক্রান্ত হবে, পরিবার আক্রান্ত হবে, সুপ্রিম কোর্টে আগুন দিয়ে দেওয়া হবে। এভাবে ভয়ঙ্কর পরিস্থিতি। তার ধারাবাহিকতায় ইতোমধ্যে ডেকে নিয়ে চাপ সৃষ্টি করে অনেক বিচারকদেরকে, উচ্চ আদালতের বিচারকদের পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।
কয়েকজনাকে তো অপসারণই করা হলো। নিম্ন আদালতের 18 জন বিচারককে সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে বাধ্যতামূলক অবসরে দেওয়া হলো। আর যারা আছেন তাদেরকে ফরমান যেটা হবে সেটি অনুসরণ করার নির্দেশনা দেওয়া হচ্ছে। একই প্রক্রিয়ায় সমস্ত বিচারালয় চলছে। মানুষের আশ্রয়ের একটা ভরসার একটা জায়গা বাংলাদেশের সংবিধান, কারণ এটা হচ্ছে সুপ্রিম ল অফ দি ল্যান্ড, দেশের সর্বোচ্চ আইন। এখন এই সংবিধানটাকেও ধ্বংস করার জন্য দীর্ঘ প্রচেষ্টার চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। সে কারণে আজ আপনাদের সঙ্গে কিছু কথা বলা আমার। গত এপ্রিলে এবং পরবর্তী মেতে আমি সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয় নিয়ে এবং সংবিধানের বাইরে গিয়ে ক্ষমতা দখল করা, অন্তর্বর্তীকালীন সরকারের নামে একটা সরকার তৈরি করা, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছিলাম। অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বারীর সঙ্গে এবং আরো কয়েকটি ইউটিউব চ্যানেলে কথা বলেছিলাম। আমাকে যে যার মতো করে গালিগালাজ করেছেন, বিদ্রূপ করেছেন, নানাভাবে হুমকি দিয়েছেন, আবার কেউ কেউ এপ্রিসিয়েট করেছেন। আমি নিজে সংবিধান বিশেষজ্ঞ না, আমি প্রায় 40-এর কাছাকাছি আইন অঙ্গনে একজন ক্ষুদ্র শিক্ষার্থী আইনজীবী হিসাবে। দেশের বিখ্যাত আইনজীবীরা সবাই কিন্তু সংবিধান বিশেষজ্ঞ না। কেউ দেওয়ানি আইনে বিশেষজ্ঞ, কেউ ফৌজদারি আইনে বিশেষজ্ঞ, কেউ কোম্পানি ম্যাটারে, কেউ এডমিরাল্টি ম্যাটারে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এক্সপার্টিস তাদের ভিতর ডেভেলপ করেছে। কনস্টিটিউশন যেটা, অর্থাৎ আমাদের দেশের সর্বোচ্চ আইন যেটা, এই সংবিধানটা, এই সংবিধানের উপরে দখল কিন্তু খুব বেশি আইনজীবীর ছিল না, এখনো নাই। যদিও আমাদের মিডিয়া যে কোনো লোককে ধরলেই তাকে বলে ফেলে সংবিধান বিশেষজ্ঞ অমুক বললেন। এই বিশেষজ্ঞরা হয়তো জানেন না সংবিধানের কয়টা অনুচ্ছেদ আছে, কয়টা চ্যাপ্টার আছে, কোন চ্যাপ্টার কি, এর অ্যাপেন্ডিক্স কি, এর প্রিয়াম্বেল কি, এবং একটা অনুচ্ছেদের সঙ্গে অন্য কোন অনুচ্ছেদ সম্পৃক্ত। কেউ কেউ টুইস্ট করে একটা অনুচ্ছেদ পড়েই সব সংবিধান বিশেষজ্ঞ হয়ে যান। ওইটার সঙ্গে যে আরো কতগুলি অনুচ্ছেদ সংযুক্ত আছে, একটার সঙ্গে আর একটা ওয়েল লিঙ্কড, এটাও যাদের ধারণা নাই তারা এখন অনেকে সংবিধান বিশেষজ্ঞ। আরো কিছু বিশেষজ্ঞ তো দেখলাম আমদানি হয়েছে বিদেশ থেকে, যারা বাংলাদেশকে ভালো লাগে না এই জন্য বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে বিদেশে চলে গেছিলেন। তারা লয়ের ব্যাকগ্রাউন্ড নাই, বাংলাদেশের কনস্টিটিউশন সম্পর্কে ধারণা নাই। তারা বাংলাদেশের সংবিধান পরিবর্তন, পরিমার্জন, সংস্কার করার জন্য বিশেষজ্ঞ হিসাবে আবির্ভূত হয়েছেন। কখন আবির্ভূত হয়েছেন? যখন এই সংবিধান প্রণয়ন কমিটির আহ্বায়ক, বিশ্বখ্যাত সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার এম আমিরুল ইসলামরা জীবিত আছেন। তারা পৃথিবীর সবচেয়ে ভালো ভালো সংবিধানগুলোকে পর্যালোচনা করে বাংলাদেশের পার্সপেক্টিভে ফান্ডামেন্টাল রাইট মানুষের কিভাবে ইনশিওর করা যায়, জনগণকে কিভাবে ক্ষমতায়ন করা যায়, যে সংবিধানের 8 অনুচ্ছেদ 7-এ বলা হয়েছে সকল ক্ষমতার উৎস জনগণ, এটা অনেক দেশে সংবিধান নাই। এই চমৎকারতম সংবিধান যারা প্রণয়ন করেছিলেন তাদের জীবদ্দশায়, তাদের এই জীবনের প্রান্ত সীমা এসে দেখতে হচ্ছে নাবালক, গ্রাম্য ভাষায় বলা যেতে পারে এখন ম্যাচুরিটি হয়নি, অর্বাচীন ছেলেপেলেরা তারাও বলতেছে এই সংবিধান নাকি কোনো সংবিধানই না। এত পণ্ডিত তারা হয়ে গেছে। এই যে ইচড়ে পাকা বেয়াদবি, এগুলো তাদের জীবদ্দশায় দেখতে হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছেন কিছু ভাড়াটিয়া বিদেশ থেকে আসা, যারা আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন, শপথ নিয়ে আমেরিকার স্বার্থ রক্ষা করবেন, আমেরিকার আইন মানবেন। এভাবে নাগরিক যারা হয়েছেন তারা ভাড়া খাটতে আসছেন বাংলাদেশের আইন পাল্টাতে। বাংলাদেশে এমন আকাল দেখা দিয়েছে যে এখানে নাকি নাই, কোনো দক্ষ লোক নাই। ডক্টর স্বাধীন মালিকরে সংস্কার কমিশনের প্রধান করতে চেয়েছিল, তিনি বুঝে শুনেই হোক, তিনি বলছেন জীবনের যদি কোনো শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়ে থাকি সেটা হচ্ছে এই সংস্কারে আমি যেতে রাজি হইনি, এই সিদ্ধান্তটা আমার সেরা সিদ্ধান্ত। কারণ সংবিধান এত সহজ জিনিস না।
আইনজীবীদের নেতা অনেকে হয়েছেন, আইনজীবীদের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন, দেশের খ্যাতিমান বিচারক হয়েছেন অনেকে। সাংবিধানিক আইনের বিশেষজ্ঞতা কিন্তু ভেরি ভেরি রেয়ার। এই ক্ষেত্রে আমাদের প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের কথা মনে করতে হয়। তিনি বলছিলেন, সংবিধান যারা পড়ে না, সংবিধানের ভিতরে যারা ঢোকে নাই, তারাই নিজে সংবিধানের ব্যাখ্যা দেয় টেলিভিশনে বিভিন্ন জায়গায়। ডক্টর কামাল হোসেন, আমিরুল ইসলামরা এখন জীবিত, যারা আমাদের জীবন্ত কিংবদন্তি এই আইনে, বিশেষ করে সাংবিধানিক আইনে। এবং তারা কেনই সংবিধান প্রণয়ন করা হয়েছিল তারা আরো ভালো করে জানেন। এই কারণে বাংলাদেশের মুক্তি সংগ্রামে, মুক্তিযুদ্ধে, স্বাধীনতোত্তর বাংলাদেশে তারা বিশাল অবদান রেখেছিলেন। সেই মানুষগুলো জানছিলেন কেন, কি কারণে সংবিধান করতে হবে, সংবিধানে কি কিভাবে নাগরিকের অধিকার, রাষ্ট্রের অধিকার, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের ডিক্লারেশন, স্পিরিট অফ কনস্টিটিউশনটা কিভাবে রিফ্লেকশন হবে সেটা তারা করেছিলেন। তাদের জীবদ্দশায় ভাড়াটিয়া বিদেশি দালালরা এসে সংবিধান সংস্কার করতে চাচ্ছেন, সেটা নিয়ে আমি কথা বলেছিলাম। একটা উদাহরণ দিয়ে বলি, গভীর রাতকে অন্ধকার দূর করতে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন সোডিয়াম লাইট এনে চতুর্দিক একেবারে অন্ধকার দূর করে সাদা করে দিলেও রাত কিন্তু কখনো দিন হয় না। যত সোডিয়াম বাল্ব দিয়ে, সর্বোচ্চ ক্ষমতা দিয়ে অন্ধকার দূর করেন, রাত কিন্তু রাতই থাকবে, এটা মনে রাখতে হবে। এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন, এই সংবিধানকে লঙ্ঘন করা যাবে না। এই সংবিধানকে ঘিরেই বাংলাদেশের সমস্ত আইন হয়েছে। এজন্য সংবিধানের 7-2 অনুচ্ছেদে বলা হয়েছে, কোন আইন, কোন কার্যক্রম যদি এই সংবিধানের 7-2 অনুচ্ছেদ অনুসারে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে প্রতীয়মান হয়, তাহলে ওই আইন, ওই কার্য বেআইনি ঘোষিত হবে। একইভাবে সংবিধানের 102 অনুচ্ছেদে মানুষের মৌলিক অধিকারকে বাস্তবায়নের জন্য এবং আইনসঙ্গত বিষয়কে প্রতিষ্ঠিত করার জন্য হাইকোর্টের শরণাপন্ন হওয়ার বিধান রাখা হয়েছে। এর সঙ্গে যুক্ত আছে ফান্ডামেন্টাল রাইট কোনটা, সেটাকে ইমপ্লিমেন্ট কিভাবে করা যায়, মুক্তিযুদ্ধ সংক্রান্ত সময়ের বিষয়ে সংবিধানে যে সিদ্ধান্ত আছে যেটা কোন আদালতে চ্যালেঞ্জ করা যাবে না, সেইগুলি সহ অন্যান্য বিষয়গুলিকে ইনশিওর করা হয়েছে এই সংবিধানে। এ কারণেই রাষ্ট্রের অনেক সিদ্ধান্ত অসাংবিধানিক অথবা আল্ট্রাভায়ার্স উইথ দি কনস্টিটিউশন, ইনকনসিস্টেন্ট উইথ দি প্রভিশনস অফ কনস্টিটিউশন হয়। আমাদের সর্বোচ্চ আদালত এগুলোকে বেআইনি ঘোষণা করে। যেমন ভাবে সেন্ট্রাল একক সর্বোচ্চ আদালতকে বিভাজন করা আমাদের মূল কনস্টিটিউশনের স্পিরিটের পরিপন্থী ছিল। এভাবে অনেক সিদ্ধান্ত হয়েছে। আমাদের সংবিধানে গণতান্ত্রিক কাঠামো কি হবে সেটা বলা আছে, সরকার কিভাবে গঠিত হবে বলা আছে, রাষ্ট্রপতি কিভাবে গঠিত হবে তা বলা, কিভাবে নিয়োগ হবে তা বলা আছে, প্রধানমন্ত্রী কিভাবে নিয়োগ হবে তা বলা আছে। একটা নির্বাচিত সরকার আর একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। দ্যাট ইজ দি ডেমোক্রেটিক প্রসেস laid down in our constitution. একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে আনা হয়েছিল। আমাদের সর্বোচ্চ আদালত বলছেন এটা আমাদের সংবিধানে যে গণপ্রজাতন্ত্রী এবং ডেমোক্রেটিক স্পিরিটের যে সরকার ব্যবস্থা তার সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ না। অনির্বাচিত কেউকে রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়ার কোনো বিধান নাই। এবং আমাদের সংবিধানে একেবারে রিমোটে পর্যন্ত নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা গ্রাসরুটের স্থানীয় সরকার ইউনিট পরিচালনা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন সবটাই সেই ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ নির্বাচিত প্রতিনিধিরাই বিভিন্ন অর্গান পরিচালনা করবেন।
আমাদের সুপ্রিম কোর্ট সে কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক উল্লেখ করে রায় দিয়ে দেন। ক্রান্তিকালের জন্য হয়তো সেই ব্যবস্থাটা হয়েছিল, তারপরও মূল সংবিধানের সঙ্গে এটা অসঙ্গতিপূর্ণ সেই রায় হয়ে যায়। এখন সংবিধানে যখন কোনো অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, সেটা তত্ত্বাবধায়ক সরকারের নামে হোক, অন্তর্বর্তীকালীন সরকারের নামে হোক, নাই, যেখানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অথবা উপদেষ্টা এ জাতীয় কোনো পদ পদবি যখন নাই, তখন কিছু ভাড়ায় আসা লোক তারা কিভাবে শপথ নিলেন যে আমি এই সংবিধানের অধীনে শপথ নিচ্ছি, আমি এই সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করব। তা আপনার যদি সংবিধানকে প্রোটেক্ট করতে হয়, তাহলে আপনার প্রথমেই বলতে হবে আমার নামে যে পদটা এখন বলা হচ্ছে এইরকম কোনো পদই নাই। তাহলে এই সংবিধানকে আমি কিভাবে রক্ষা করলাম? সংবিধানে যে পদ নাই সেই পদে আমি কিভাবে আসলাম, সেই পদে আমি কিভাবে বসলাম? কেউ কেউ আবার আমি দুঃখজনক যে না পড়ে না বুঝে বলেন, কেন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে না অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যাবে? এই ক্ষেত্রে আপনাদের বুঝতে হবে আমাদের সুপ্রিম কোর্টও কিন্তু আইনের অস্পষ্টতা ব্যাখ্যা করতে পারেন, কোনটা সংবিধান সঙ্গত কোনটা সংবিধান সঙ্গত না সেটা বলতে পারেন, কোনো ব্যবস্থা তৈরি করে দিতে পারেন না। যেটা এই সংবিধানে নাই সেটা সুপ্রিম কোর্ট ক্রিয়েট করতে পারেন না, তৈরি করে দিতে পারেন না। সুপ্রিম কোর্টের কোনো এখতিয়ার নাই নতুন কোনো স্ট্রাকচার কনস্টিটিউশনে যেটা নাই সেটাকে করে দেওয়া। যদিও সুপ্রিম কোর্টের ওই রেফারেন্স নিয়ে অনেক বিতর্ক আছে যে আদৌ কি সুপ্রিম কোর্টের ওই রেফারেন্স যে প্রসিডিউর ফলো করে করতে হবে সেটা ফলো করা হয়েছে কিনা, অনেক প্রশ্ন উঠেছে, যেটা অনেক বিতর্কিত, সেটা করা হয়নি। দ্বিতীয় প্রশ্ন উঠেছে, সুপ্রিম কোর্ট যদি আমি ধরেও নিই কথার কথা যে ওই রেফারেন্সটা দিয়েছে, সেখানে তারা বলেছে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে প্রধান উপদেষ্টা নিয়োগ ও শপথ দিতে পারেন। কোথাও বলা হয়নি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন। আবার বলছি, সুপ্রিম কোর্টের রেফারেন্সে কোথাও বলা হয়নি রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন অথবা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারেন, এই কথা কোথাও নাই। বরং ওই রেফারেন্সের প্রথমার্ধেই সুপ্রিম কোর্ট বলছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই, সংবিধানে বিধান নাই। এখন জরুরি নির্বাহী কাজ সম্পাদনের জন্য উপদেষ্টা নিয়োগ করতে পারবেন। ল্যাঙ্গুয়েজটা হলো অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে। মনে রাখবেন, কোথাও বলা হয়নি অন্তর্বর্তীকালীন সরকার শব্দটা, কোথাও একটা শব্দ কোথাও নেই। তা রাষ্ট্রপতির তো অনেক উপদেষ্টা থাকে, সেক্রেটারি থাকে, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, যদি কোনো শূন্যতা আসে তিনি তার এইডের জন্য, তার অ্যাসিস্ট করার জন্য তিনি অ্যাডভাইজার নিতে পারেন, এমন কথাও কেউ কেউ বলেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শব্দটা কোথাও নাই। আবারও বলছি, সুপ্রিম কোর্টের রেফারেন্সে নাই, সংবিধানে নাই। তাহলে এই যে ডক্টর ইউনূস, আসিফ নজরুল, গংরা, এরা কোন সরকারের? অনেকের বংশের পদবী সরকার থাকে। আমাদের একজন সিনিয়র রাজনীতিবিদ এবং আইনজীবী আছেন জমিরুদ্দিন সিরকার, ভবেশ চন্দ্র সিরকার সরকার, এরকম অনেক সরকার আছে। তারা কোন সরকার? এই যারা ক্ষমতা দখল করেছেন। আমাদের সংবিধানে এরকম কোনো পদ নাই। তাহলে সংবিধানের বিধিবিধানের পরিপন্থীতে তারা বসেছেন, সেভাবে দাবি করছেন। তাহলে সংবিধানের অনুচ্ছেদ 7 এতে যেটা বলা হয়েছে, এই সংবিধানের যে বিধিবিধান সেটা যদি কেউ লঙ্ঘন করে, এই সংবিধান বা ইহার কোন অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করিলে, কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ করিলে, ষড়যন্ত্র করিলে, কিংবা এই সংবিধান ইহার কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস, প্রত্যয় পরাহত করা হলে, উক্ত উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ করা হলে এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অভিযুক্ত হবেন। এটা করতে যদি কেউ সহায়তা করেন, উস্কানি দেন, সমর্থন করেন, অনুসমর্থন করেন, তিনিও সম অপরাধে অপরাধী হবেন। যদি কেউ অসাংবিধানিক পন্থায় এই সংবিধানের বিধিবিধানকে
লঙ্ঘন করেন, লঙ্ঘন করার চেষ্টা করেন, মানুষের অনাস্থা সৃষ্টির চেষ্টা করেন, কেউ যদি সমর্থনও করেন। এই যে 7-এর এই অনুচ্ছেদটা, এটা কিন্তু পার্লামেন্ট তৈরি করছে। এটাকে নাকি হাইকোর্টের একটা ডিভিশন বেঞ্চ বলছে যে এটা যে সংশোধনীর মাধ্যমে হয়েছিল, ওই সংশোধনীর একটা অংশ বাতিল করলাম। সংবিধান অমান্য করলে সাজা হবে এমন বিধানকে বাতিল করেছেন? আমি দেখিনি জাজমেন্টটা। যদি করে থাকেন তাহলে আমার বক্তব্য, আদালতের রায় পাবলিক ডকুমেন্ট, এই পাবলিক ডকুমেন্টের সমালোচনা করার সুযোগ আছে। আমার সংবিধানকে যদি কেউ লঙ্ঘন করতে চায় তাহলে সেটা অপরাধ, এই বিধান থাকবে না, তাহলে তো সংবিধান কেউ মানবে না। এবং এটা কোথায় অসাংবিধানিক? একজন ক্ষুদ্র আইনজীবী হিসাবে আমার কাছে এটা অসাংবিধানিক না। বাংলাদেশের খ্যাতিমান 2 সংবিধান বিশেষজ্ঞ, 3 জন সংবিধান বিশেষজ্ঞের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলছেন যে এখন মগের মুল্লুক না, মবের মুল্লুক আছে। তোমাদের এই নীতি কথা এখন কে শুনবে? তোমাদের আইনের কথা এখন কে শুনবে? এটা তাদের জবাব। অর্থাৎ তারা একবারও বলেননি যে এই বিধানটি অসাংবিধানিক অথবা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এখন যারা বলতেছেন যে আমাদের দায় মুক্তি দিতে হবে, আমরা যেহেতু অবৈধভাবে ক্ষমতায় আসছি, এই দায় মুক্তি কে দেবে? পার্লামেন্ট। নতুন যারা এখন আছেন তারা তো আর দেওয়ার কোন এখতিয়ার রাখেন না। আইন করলে পার্লামেন্টে করতে হবে, পার্লামেন্টে আইন করে এটা হয় না। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের খুনিদের বিচার করা হবে না, এজন্য পার্লামেন্টের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ লোকরাও আইন করেছিল। তারপর দায় মুক্তির জন্য আলাদা একটা আইনও হয়েছিল। সুপ্রিম কোর্ট কিন্তু সেক্ষেত্রে বলে দিছেন কোনো অপরাধের দায় মুক্তি হয় না, অপরাধের দায় মুক্তি হয় না, সুপ্রিম কোর্টের জাজমেন্ট। ফলে আপনারা ঘষে মেজে রং দিয়ে সংস্কারের নামে যাই তৈরি করেন, ওই যে বললাম সোডিয়াম লাইট দিয়ে অন্ধকার দূর করলেও রাত কিন্তু কখনো দিন হবে না। সংবিধান বলবৎ থাকা অবস্থায় যারা অপরাধ করেছেন তারা কিন্তু ওই অপরাধী, মনে রাখবেন। আরো একটা উদাহরণ দিয়ে বলি, ধরুন একটা হত্যাকাণ্ডের বিচার অপরাধের জন্য 20 বছর সাজার বিধান ছিল, পরবর্তীতে ওটাকে মৃত্যুদণ্ড করা হয়েছে। একটা ঘটনা যে সময় ঘটছে তার 20 বছর পর বিচার হচ্ছে, আপনি চাইলে তাকে মৃত্যুদণ্ড দিতে পারবেন না, কারণ অপরাধটা যখন সংগঠিত হয়েছে তখন আইনে কি বিধান ছিল সেটার আলোকেই কিন্তু বিচার হবে। এই সংবিধান যখন বলবৎ ছিল, বলবৎ থাকা অবস্থায় যারা সংবিধানকে লঙ্ঘন করেছেন, পরবর্তীতে ভূতাপেক্ষ কার্যকারিতা দিয়ে যদি তাদের রক্ষা করার চেষ্টা করা হয়, এটা কোনোদিন হয় না, কখনো হয় না এবং হবে না। আজ হোক কাল হোক হবে, এর বিচার একদিন হবে। কারণ সংবিধান দেশের সর্বোচ্চ আইন, এটাকে লঙ্ঘন করলে যেটা অপরাধ সেটা হবে। আর জুডিশিয়াল অ্যাক্টিভিজমের নামে জুডিশিয়াল এনার্কির অনেক ঘটনা এখন দৃশ্যমান। দিন কিন্তু কাহারও সমান যাবে না, আবার দিন আসবে। কাজী আমাদের বিচারাঙ্গনে যারা আছেন, আমি বিচারাঙ্গনের মানুষ, আমি বিনয়ের সঙ্গে বলবো, এমন কাজ করেন না, অনন্তকাল তো দায়িত্বে থাকবেন না, রিটায়ারমেন্টে যেতে হবে, বা আগামীতে আপনি পাওয়ারে থাকবেন না, আরেকজন পাওয়ারে আসবে। তখন যে কনসিকুয়েন্সটা হতে পারে, হবে বলছি না, হতে পারে, সেটাকেও মাথায় রাখবেন। আর বিচারকের আসনে বসা মানে মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির চেয়ে অনেক মর্যাদাপূর্ণ জায়গা হিসাবে কিন্তু অনেকে গণ্য করে, আমিও সেভাবে দেখি। ডিসপেন্সেশন অফ জাস্টিস, ন্যায় বিচার নিশ্চিত করা, এবং সংবিধানের গার্ডিয়ান কিন্তু সুপ্রিম কোর্ট। এই সংবিধান যদি কেউ ছুঁড়ে ফেলতে চায়, নষ্ট করতে চায়, সংবিধানের গার্ডিয়ান হিসাবে আপনাদের দায়িত্ব আছে স্বয়ংক্রিয়ভাবে, সুমোটো সেটাকে রক্ষা করা। সেই শপথই তো আপনারা নিয়েছিলেন। অনেক বিচারপতি এসেছেন, অনেক বিচারপতি চলে গেছেন, অনেক প্রধান বিচারপতি আসছেন, অনেক প্রধান বিচারপতি চলে গেছেন। কর্মের মধ্য থেকে অনন্তকাল
বেঁচে থাকার জন্য কিন্তু আপনার জাজমেন্ট, আপনার সিদ্ধান্তই আপনাকে বাঁচিয়ে রাখবে। এমন কিছু করবেন না যেটা অতীতে যারা ঘৃণিত হয়েছে সেই পর্যায়ে আপনাদের নিয়ে যায়। এমন কিছু করবেন যেখানে বরণীয় হয়ে থাকবেন। সংবিধান সংশোধন, পরিমার্জন, সংস্কারের যে প্রচেষ্টা যারা করছেন তাদের কোনো আইনগত এখতিয়ার নাই, তাদের কোনো ভিত্তি নাই। তারা যে পদে বসে করতেছেন সেটাই অবৈধ। কাজে উনি যে পদে বসে অবৈধ কাজটা করার চেষ্টা করছেন, ওনার নিজের বসাটা অবৈধ, কাজে ওনার কৃতকর্ম অবৈধ হবে। এটাকে ভয়েড ইন এবিসিউ বলা হয় আইনের দৃষ্টিতে, অর্থাৎ শুরু থেকেই সব অবৈধ। এই যে আমেরিকান নাগরিকরা এসে সংবিধান পাল্টে দেওয়ার প্রচেষ্টা করছেন, সময় হলে একবার আপনারাই এই সাংবিধানিক কোর্টে অথবা প্রচলিত আইনের কোর্টে মোকাবেলা করতে হবে, এ প্রস্তুতিও রাখবেন। আমাদের সংবিধান আমাদের সর্বোচ্চ আইন, মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের সংবিধান। এটা নিয়ে সিনিমিনি যারা করছেন, অর্বাচীনেরা, অশিক্ষিতরা, অসৎ উদ্দেশ্যে আসা ব্যক্তিরা, বিদেশি নাগরিকরা, আজ হোক কাল হোক কাঠগড়ায় আপনাদেরও দাঁড়াতে হবে।